প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আগের ক্লাসে ক্লটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা রক্ততঞ্চন কিভাবে হয় সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। রক্ততঞ্চন পদ্ধতিকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। রক্ততঞ্চনের ধাপ হচ্ছে তিনটা। প্রথমে যে ধাপ সংঘটিত হয় তার নাম হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন বা রক্তবাহিকার সংকোচন। প্লাটলেট থেকে সেরোটোনিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থের প্রভাবে রক্তনালী সংকুচিত হয়। এই প্রসেসকে বলা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন বা রক্তনালী সংকোচন। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন কেন হচ্ছে? ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে সেরোটোনিনের জন্য। সেরোটোনিন কই থেকে আসে? সেরোটোনিন আসে হচ্ছে প্লাটিলেট থেকে। দ্বিতীয় স্টেপ তার নাম হচ্ছে প্ল্যাটিলেট প্লাক ফর্মেশন। এই প্ল্যাটিলেট প্লাক ফর্মেশনটাকে প্রাইমারি হিমোস্ট্যাসিস নামেও ডাকা হয়। যখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত রক্তনালীতে একের পর এক প্ল্যাটিলেট সংযুক্ত হয়ে একটি নরম প্লাক তৈরি করে। এই প্লাকটাকে বলা হচ্ছে প্ল্যাটিলেট প্লাক ফর্মেশন, যেটা রক্ত সংকোচনের রক্ততঞ্চনের দ্বিতীয় ধাপ। এটাকে অনেকে প্রাইমারি হিমোস্ট্যাসিস নামে ডাকা হয়। এবং রক্ততঞ্চনের যে তৃতীয় ধাপ সেটাকে বলা হচ্ছে ব্লাড ক্লটিং বা সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। এই ব্লাড ক্লটিং বা সেকেন্ডারি হিমোস্ট্যাসিস মূলত রক্ততঞ্চনের প্রধান ধাপ। এটা অ্যাকচুয়ালি আমরা যে 13টা ক্লটিং ফ্যাক্টর পড়েছিলাম, যে 13টা ক্লটিং ফ্যাক্টর প্লাটিলেটস এবং টিস্যু বা বিভিন্ন টিস্যু থেকে আসে এবং রক্তরসে অবস্থান করে, সেই 13টা ক্লটিং ফ্যাক্টরের সমন্বয়ে সংঘটিত হয়। আমরা এই পদ্ধতি সম্বন্ধে একটু ডিটেলসে আলোচনা করব। চলো, ফার্স্ট অফ অল আমরা জানি যে যখন আমাদের শরীরের কোনো স্থান কেটে যায় তখন কয়েকটি ঘটনা ঘটে। প্রথমে আমাদের যখন শরীরে কোনো স্থান কেটে যায় তখন এই যে ক্ষতিগ্রস্ত যে রক্ত বাহিকা, সেই রক্তবাহিকার আবরণ ফেটে যায়। রক্তবাহিকার আবরণ যখন ফেটে যায়, রক্তবাহিকার আবরণ ফেটে গেলে রক্ত থেকে অণুচক্রিকাগুলো বাইরে বেরিয়ে চলে আসে। রক্ত থেকে যে অণুচক্রিকাগুলো থাকে, এই অণুচক্রিকাগুলো বাইরে বেরিয়ে চলে আসে। যখনই অণুচক্রিকা বাইরে বেরিয়ে চলে আসে, অণুচক্রিকা যখনই বাতাসের সংস্পর্শে আসেনি তখনই অণুচক্রিকা ফেটে যায়। অণুচক্রিকা যখনই বাতাসের সংস্পর্শে আসে তখন অণুচক্রিকা কি হয়? ফেটে যায়। এবং এই যে অণুচক্রিকা, বিভিন্ন অণুচক্রিকা থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। আমরা প্রত্যেকটি সম্বন্ধে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে প্রথমে যখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত টিস্যু এবং অণুচক্রিকা থেকে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর নির্গত হয়। এই ক্লটিং ফ্যাক্টর গুলো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের লিপোপ্রোটিনে পরিণত হয়। এই থ্রম্বোপ্লাস্টিনের অপর নাম হচ্ছে থ্রম্বোকাইনেস। থ্রম্বোকাইনেস কত নম্বর ক্লটিং ফ্যাক্টর ছিল? কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি। তাহলে প্রথমে আমরা দেখলাম যখন কোনো রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় বা প্লাটিলেট যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাতাসের সংস্পর্শে এসে, সেই ক্ষতিগ্রস্ত টিস্যু এবং ক্ষতিগ্রস্ত প্লাটিলেট থেকে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর রিলিজ হয়। এই ক্লটিং ফ্যাক্টর গুলো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিনের সৃষ্টি করে, থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজের সৃষ্টি করে। 2 নাম্বার, যখন প্লাটিলেট বাতাসের সংস্পর্শে যখন প্লাটিলেট ফেটে যায়, সেই প্লাটিলেট থেকে সেরোটোনিন বা 5-হাইড্রোক্সিট্রিপটামিন নামক এক ধরনের কেমিক্যাল পদার্থ নির্গত হয়। এই সেরোটোনিনের কাজ হচ্ছে রক্তনালীকে সংকোচন করা। রক্তনালীকে সংকোচন করলে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে রক্তনালী যখন সংকুচিত হয় তখন রক্তনালীর ভিতর দিয়ে রক্তের যে গতি, এই রক্তের গতিটা কিছুটা হলেও কমে যায় এবং সেখানে রক্ত প্রবাহের মাত্রাটা হ্রাস পায়। এবং যদি সেরোটোনিন যে কাজটা করে সেটা হচ্ছে রক্তবাহিকা সংকোচন করে। রক্তনালীতে যখন আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়, রক্তনালীতে কিছু ছোট ছোট ছিদ্রের সৃষ্টি হয়। যদি ছিদ্রের পরিমাণ ছোট হয় তাহলে এই সেরোটোনিন যখন রক্তবাহিকা সংকোচন করে তখন ছিদ্রগুলো অনেকগুলোই বন্ধ হয়ে যায়। 3 নাম্বার, যখন প্লাটিলেট বিদীর্ণ হয়, সেই বিদীর্ণ প্লাটিলেট থেকে প্লাটিলেট ফ্যাক্টর 4 নামে এক ধরনের কেমিক্যাল পদার্থ রিলিজ হয়। এই প্লাটিলেট ফ্যাক্টর 4 খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এই প্লাটিলেট ফ্যাক্টর 4 যে কাজটা করে, আমাদের রক্তের ভিতরে যে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে যার নাম হচ্ছে হেপারিন, এই হেপারিনের জন্য রক্তনালীর ভিতরে সাধারণত রক্ত জমাট বাঁধতে পারে না।
এই হেপারিনটাকে নিষ্ক্রিয় করে দেয় প্ল্যাটিলেট ফ্যাক্টর 4। তাহলে এখানে ৩টা ঘটনা আমরা দেখলাম। প্রথমে হচ্ছে যখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত রক্তনালী থেকে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে কিছু ক্লটিং ফ্যাক্টর রিলিজ হচ্ছে, যে ক্লটিং ফ্যাক্টর গুলো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন না বা থ্রম্বোকাইনেজ নামক আরেকটি ক্লটিং ফ্যাক্টর তৈরি করলো। ২ নাম্বার, যখন অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে বিদীর্ণ হলো, সেই অণুচক্রিকা থেকে সেরোটোনিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ রিলিজ হয়, যার অপর নাম 5-হাইড্রোক্সিগ্লুটামেট। এই সেরোটোনিন বা 5-হাইড্রোক্সিগ্লুটামেট কি করে? রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তে প্রবাহের মাত্রা কমিয়ে দেয় এবং রক্তনালীতে যে ছিদ্র তৈরি হয়, সেই ছিদ্রগুলো অনেকগুলোকে বন্ধ করতে সক্ষম হয়। এবং ৩ নাম্বার দেখলাম যে ক্ষতিগ্রস্ত প্ল্যাটেলেট থেকে হেপারিনকে নিষ্ক্রিয় করার জন্য একটি রাসায়নিক পদার্থ রিলিজ হয়, যার নাম হচ্ছে প্ল্যাটিলেট ফ্যাক্টর 4। চতুর্থ যে স্টেপ, সেটা হচ্ছে প্ল্যাটিলেট প্লাগ ফর্মেশন। আমরা জানি রক্তনালীর যে ভিতরের আবরণ, এই রক্তনালীর ভিতরে যে আবরণ, এই ভিতরে আবরণের নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। তাহলে রক্তনালীর ভিতরে আবরণের নাম কি? রক্তনালী ভিতরে আবরণের নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়ামটা মসৃণ। মসৃণ হওয়াতে এখানে কোনো প্ল্যাটেলেট আটকাতে পারে না। কিন্তু যখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে এই এন্ডোথেলিয়াম লেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। এন্ডোথেলিয়াম লেয়ারটি কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। এবং এন্ডোথেলিয়াম লেয়ারটি যখন ক্ষতিগ্রস্ত হয়, রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের লেয়ারের নিচে থাকে কোলাজেন। কোলাজেন নামক ফাইবার। এই কোলাজেন নামক ফাইবার যখন উন্মুক্ত হয়, এই কোলাজেন ফাইবারে যেয়ে প্লাটিলেট গুলো আটকে যায়। প্ল্যাটিলেট গুলো কি হয়? প্ল্যাটিলেট গুলো আটকে যায়। যখন কোলাজেনের প্ল্যাটিলেট আটকে যায়, প্ল্যাটিলেট কোলাজেনের সাথে আটকে যাওয়ার সাথে সাথে প্ল্যাটিলেট বিদীর্ণ হয়। এবং যখন প্ল্যাটিলেট বিদীর্ণ হয়, তখন প্ল্যাটিলেট থেকে সেরোটোনিন এবং অ্যাডিনোসিন ডাইফসফেট রিলিজ হয়। এই সেরোটোনিন এবং অ্যাডিনোসিন ডাইফসফেট সাথে আরেকটি পদার্থ থ্রম্বোক্সিন A2, এটা লাগবে না। এই সেরোটোনিন, এডিপি এবং থ্রম্বোক্সিন A2 যখন রিলিজ হয়, তখন এই সেরোটোনিন, থ্রম্বোক্সিন A2, এডিপি আরো প্লাটিলেটকে সেই ক্ষতস্থানের দিকে আকৃষ্ট করে এবং ওই প্লাটিলেট গুলো সেই ক্ষতস্থানের দিকে যায় এবং একটার পর একটা সংযুক্ত হয়ে একটি অস্থায়ী প্লাটিলেট প্লাক তৈরি করে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে একটা প্লাটিলেটের সাথে আরেকটা প্লাটিলেট সংযুক্ত হয়ে একটি অস্থায়ী প্লাটিলেট প্লাক তৈরি করে। এই বিষয়টাকে বলা হচ্ছে কি? প্লাটিলেট প্লাক ফর্মেশন, যেটাকে বলা হয় প্রাইমারি হেমোস্ট্যাসিস। এবং যখন প্ল্যাটিলেট প্লাক ফর্মেশন হচ্ছে, এই প্ল্যাটিলেট প্লাকটি থ্রম্বোপ্লাস্টিনের সাহায্যে ফিব্রিন দ্বারা একটি জটিল ফিব্রিন জালকে পরিণত হয় এবং যখন ফিব্রিন জালকে পরিণত হয়, সেখানে রক্তের অন্যান্য উপাদান, রক্তকণিকা, প্লাজমা সহ অন্যান্য উপাদানগুলো জট পেকে যায় এবং রক্ততঞ্চন সম্পন্ন হয়। এখন আমরা আলোচনা করব থ্রম্বোপ্লাস্টিন কিভাবে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আমরা দেখলাম যে রক্তনালী যখন সংকুচিত হচ্ছে, সে রক্তনালী সংকুচিত হলে ক্ষতিগ্রস্ত টিস্যু এবং প্লাটিলেটস, টিস্যু প্লাস হচ্ছে অণুচক্রিকা, এই ক্ষতিগ্রস্ত টিস্যু এবং অণুচক্রিকা উভয় থেকে যে রাসায়নিক পদার্থ বা ক্লটিং ফ্যাক্টর গুলো রিলিজ হয়, সেই ক্লটিং ফ্যাক্টরটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের এনজাইম তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিনের কাজ হচ্ছে আমাদের রক্ততঞ্চনের যে ফ্যাক্টর 10 নম্বর ফ্যাক্টর, সেই 10 নম্বর ফ্যাক্টরটাকে সক্রিয় করা। এখন থ্রম্বোপ্লাস্টিন 2 পদ্ধতিতে আমাদের ফ্যাক্টর 10 কে সক্রিয় করে। যদি এটা আমাদের এইচএসসি লেভেলের সিলেবাসে নাই, কিন্তু ব্লাড ক্লটিং ফ্যাক্টর বোঝার জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই আমি এটা আলোচনা করতেছি। থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে 2টা প্রসেসের মাধ্যমে। এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে আর একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। প্রথমে ইন্ট্রিনসিক ফ্যাক্টর পাথওয়েটা আলোচনা করব। আমরা দেখলাম যে থ্রম্বোপ্লাস্টিন 2 ভাবে তৈরি হয়। একটা থ্রম্বোসাইট থেকে তৈরি হয় অথবা এটা তৈরি হচ্ছে টিস্যু থেকে।
যদি থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় এবং সেই থ্রম্বোসাইট থেকে তৈরিকৃত থ্রম্বোপ্লাস্টিন যে প্রক্রিয়া ফ্যাক্টর 10 কে সক্রিয় করে সেই প্রক্রিয়া পদ্ধতিকে বা পাথওয়েটাকে বলা হয় ইন্ট্রিনসিক পাথওয়ে। আর টিস্যু থ্রম্বোপ্লাস্টিন যে প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাক্টর 10 কে সক্রিয় করে সেই পাথওয়েটাকে বলা হয় এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে আমরা দেখলাম রক্ত কোয়াগুলেশনের প্রথম ধাপ হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন তৈরি। থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় দুই জায়গা থেকে, একটি হচ্ছে অনুচক্রিকা, 2 নাম্বার হচ্ছে ক্ষতিগ্রস্ত টিস্যু। অনুচক্রিকা থেকে যে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় সেই থ্রম্বোপ্লাস্টিন ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে ফ্যাক্টর 10 নম্বর ফ্যাক্টরকে সক্রিয় করে এবং প্লাটিলেট থেকে যে থ্রম্বোপ্লাস্টিনটি তৈরি হয় সে থ্রম্বোপ্লাস্টিন ইন্ট্রিনসিক পদ্ধতির মাধ্যমে ফ্যাক্টর 10 কে সংযত করে এবং টিস্যু থেকে যে থ্রম্বোপ্লাস্টিনটি তৈরি হয় সেই থ্রম্বোপ্লাস্টিন এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে ফ্যাক্টর 10 নম্বর ফ্যাক্টরকে সক্রিয় করে। বিষয়টি আরেকবার সাম আপ করি। আমরা দেখলাম রক্ততন্ত্রণের শুরুতে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। থ্রম্বোপ্লাস্টিন কই থেকে তৈরি হচ্ছে? থ্রম্বোপ্লাস্টিনের সোর্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা থেকে, আর একটি হচ্ছে ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে। অনুচক্রিকা থেকে যে থ্রম্বোসাইটটি সৃষ্টি হয় সেটি ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে ফ্যাক্টর 10 কে সক্রিয় করে এবং টিস্যু থেকে যে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন সৃষ্টি হয় সেই টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে ফ্যাক্টর 10 কে সক্রিয় করে। পরবর্তীতে ফ্যাক্টর 10 ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফ্যাক্টর 5 কে সাথে নিয়ে তৈরি করে প্রথমদিন অ্যাক্টিভেটর। তাহলে 2 পাথওয়ের মাধ্যমে যে ফ্যাক্টর 10 টা তৈরি হলো সেই ফ্যাক্টর 10 কি করে? ফ্যাক্টর 5 কে সক্রিয় করে এবং ক্যালসিয়াম আয়নকে সাথে নিয়ে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 10 এবং ক্যালসিয়াম আয়ন মিলে তৈরি হয় কি? প্রথমদিন অ্যাক্টিভেটর। প্রথমবিন অ্যাক্টিভেটর। এই প্রথমবিন অ্যাক্টিভেটর কি করে? প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে। পরবর্তী ধাপে তাহলে আমরা একটু সাম আপ করি। আমরা দেখলাম প্রথমে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, 10 নম্বর ফ্যাক্টর, 10 নম্বর ফ্যাক্টর ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফ্যাক্টর 5 কে সক্রিয় করে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন ফিব্রিনোজেন নামক যে প্লাজমা প্রোটিন রয়েছে, এই ফিব্রিনোজেন প্লাজমা প্রোটিনটা প্লাজমায় দ্রবণীয়। এই ফিব্রিনোজেন প্লাজমা প্রোটিনকে থ্রম্বিন ফিব্রিনের মনোমার নামক একটা অদ্রবণীয় অবস্থায় পরিণত করে। তার আমরা দেখলাম যে প্লাজমা প্রোটিন ফিব্রিনোজেনকে থ্রম্বিন প্রথমে ফিব্রিন মনোমারে তৈরি করে। ফিব্রিন মনোমারটা পানিতে রক্তরসে অদ্রবণীয়। পরবর্তীতে ক্যালসিয়াম 2 প্লাস আয়ন কি করে? এই যে ফিব্রিন মনোমার, এই ফিব্রিন মনোমারটাকে ফিব্রিন পলিমারে কনভার্ট করে। তাহলে থ্রম্বিন ফিব্রিনোজেনকে প্রথমে ফিব্রিন মনোমারে কনভার্ট করলো। ফিব্রিনোজেন রক্তরসে দ্রবণীয়, কিন্তু ফিব্রিন রক্তরসে অদ্রবণীয়। পরবর্তীতে ফিব্রিন মনোমার ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফিব্রিন পলিমারে কনভার্ট হয়। ওইদিকে যে থ্রম্বিন তৈরি হয়েছিল সেই থ্রম্বিন আমাদের 13 নম্বর যে ক্লটিং ফ্যাক্টর ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এই 13 নম্বর ক্লটিং ফ্যাক্টরকে সক্রিয় করে। 13 নম্বর ক্লটিং ফ্যাক্টর যখন সক্রিয় হয়, এই 13 নম্বর ক্লটিং ফ্যাক্টর ফিব্রিন পলিমারের মধ্যে এক ধরনের ক্রসলিঙ্ক সৃষ্টির মাধ্যমে ফিব্রিন জালক তৈরি করে। এই ফিব্রিন জালকে রক্তকণিকা রক্তকণিকা যেমন শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, প্লাজমা প্রোটিন রক্তের অন্যান্য উপাদানসমূহ প্রবাহিত হওয়ার সময় জট পাকিয়ে এরকম একটি ক্লট ফর্মেশন করে এবং এইভাবেই আমাদের ক্ষতিগ্রস্ত রক্ত হইতে রক্ত জমাট বাঁধে। তাহলে বিষয়টি আমি একটু সাম আপ করি খুব সংক্ষেপে। নাম্বার 1, আমরা প্রথমেই দেখলাম যে রক্ত সংকোচন হচ্ছে 3 টা ধাপে। 1 নাম্বার ভ্যাসোকনস্ট্রিকশন, 2 নাম্বার প্লাটিলেট প্লাক ফর্মেশন, 3 নাম্বার ব্লাড ক্লটিং। এই প্লাটিলেট প্লাক ফর্মেশনটাকে বলা হচ্ছে প্রাইমারি হেমোস্ট্যাসিস এবং ব্লাড ক্লটিংটাকে বলা হচ্ছে সেকেন্ডারি হেমোস্ট্যাসিস। ভ্যাসোকনস্ট্রিকশন কেন হচ্ছে? ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে সেরোটোনিনের জন্য। প্লাটিলেট প্লাক ফর্মেশন কিভাবে হচ্ছে? একটার পর একটা প্লাটিলেট সংযুক্ত হয়ে অস্থায়ী একটি নমনীয় প্লাক তৈরি করে, এটাকে বলা হচ্ছে প্লাটিলেট প্লাক। এবং সেকেন্ড হচ্ছে ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং আমরা দেখলাম যে ব্লাড ক্লটিং এর জন্য যে 13টা ফ্যাক্টর, সেই 13টা ফ্যাক্টরের সমন্বয়ে
ব্লাড ক্লটিং হচ্ছে? প্রথমে আমরা দেখলাম যে যখন কোনো ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হয় আঘাতের ফলে, সেই ক্ষতিগ্রস্ত রক্তনালী দিয়ে প্লাটিলেট বাইরে বেরিয়ে আসে। যখন প্লাটিলেট বাইরে বেরিয়ে আসে তখন প্লাটিলেট বাতাসের সংস্পর্শে ফেটে যায় এবং এই ফেটে যাওয়া প্লাটিলেট থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বের হয়ে আসে। ক্ষতিগ্রস্ত প্লাটিলেট এবং ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে যে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর গুলো বের হয় তার কিছু ক্লটিং ফ্যাক্টর ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন নামক বা থ্রম্বোকাইনেজ নামক ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। আবার বিভিন্ন প্লাটিলেট থেকে সেরোটোনিন নামক এক ধরনের কেমিক্যাল পদার্থ বেরিয়ে হয় যার অপর নাম 5-হাইড্রোক্সিট্রিপটামিন। এই সেরোটোনিন কি করে? রক্তনালী সংকোচনের মাধ্যমে রক্তপাত হ্রাস করে। এবং আমরা দেখলাম যে ক্ষতিগ্রস্ত প্লাটিলেট থেকে প্লাটিলেট ফ্যাক্টর 4 নামক এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়। এই কেমিক্যালটা কি করে? হেপারিনটাকে নিষ্ক্রিয় করে দেয়। হেপারিন হচ্ছে একটি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, সাধারণত রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আবার আমরা দেখলাম যখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় সে রক্তনালীর ভিতরে যে আবরণ এন্ডোথেলিয়ামও ক্ষতিগ্রস্ত হয়। যখন এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়, এন্ডোথেলিয়ামের নিচে থেকে কোলাজেন, এই কোলাজেন গুলো তখন উন্মুক্ত হয় এবং এই কোলাজেন গুলো প্লাটিলেটকে কি করে? আকর্ষণ করে। কোলাজেন আকর্ষণে প্লাটিলেট গুলো কোলাজেনের সাথে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার সাথে সাথে প্লাটিলেট গুলো ফেটে যায়। যখনই প্লাটিলেট ফেটে যায় প্লাটিলেট থেকে সেরোটোনিন এবং এডিপি এবং থ্রম্বোক্সিন A2 নামক রাসায়নিক পদার্থ বের হয়ে আসে, যেগুলো আরো প্লাটিলেটকে একটার সাথে একটা যুক্ত করে একটা অস্থায়ী প্লাটিলেট প্লাগ তৈরি করে। পরবর্তীতে আমরা দেখলাম যে থ্রম্বোপ্লাস্টিন কিভাবে ব্লাড কোয়াগুলেশন করে। আমরা দেখলাম থ্রম্বোপ্লাস্টিন দুই ভাবে তৈরি হয়, একটি হচ্ছে অণুচক্রিকা থেকে আর একটি টিস্যু থেকে। অণুচক্রিকা থেকে যে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় সেই থ্রম্বোপ্লাস্টিন ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে এবং টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এক্সটেন্সিভ পাথওয়ের মাধ্যমে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। এখন ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট হওয়ার জন্য আরো কিছু ফ্যাক্টর লাগে, যেমন ফ্যাক্টর 7, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 11। তাহলে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করার জন্য কি কি ফ্যাক্টর লাগে? ফ্যাক্টর 7, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11। এই ফ্যাক্টর গুলো ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়েতে আলাদাভাবে তৈরি হয়। যেহেতু এই পাথওয়ে আমাদের এইচএসসি সিলেবাসে নেই, সো এই পাথওয়ে আপনাদের জানারও খুব একটা দরকার নেই, শুধু এই কথাগুলো জানতে পারলেই হবে। পরবর্তীতে ফ্যাক্টর 10 কি করলো? ফ্যাক্টর 10 প্রথম মেইন অ্যাক্টিভেটর তৈরি করলো। ফ্যাক্টর 10 কিভাবে প্রথম মেইন অ্যাক্টিভেটর তৈরি করে? ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট হওয়ার পরে এটি ফ্যাক্টর 5 কে অ্যাক্টিভেট করে। ফ্যাক্টর 5 ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 10 মিলে প্রথম মেইন অ্যাক্টিভেটরে পরিণত হয়। এই প্রথম মেইন অ্যাক্টিভেটর কি করে? প্রথম মেইনকে থ্রম্বিনে পরিণত করে। পরবর্তীতে আমরা দেখলাম এই থ্রম্বিন রক্তরসে যে প্লাজমা প্রোটিন থাকে ফিব্রিনোজেন, সেই ফিব্রিনোজেনকে ফিব্রিন মনোমারে কনভার্ট করে এবং ফিব্রিন মনোমার ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফিব্রিন পলিমারে কনভার্ট হয়। অপরদিকে থ্রম্বিন কি করে? 13 নম্বর ক্লটিং ফ্যাক্টর ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরকে সক্রিয় করে। এই ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর ফিব্রিন পলিমারের ভিতরে ক্রস লিঙ্ক তৈরির মাধ্যমে একটি ফিব্রিন জালকে পরিণত করে, যে ফিব্রিন জালকের মধ্যে রক্ত কণিকা, রক্ত প্রোটিন এবং অন্যান্য পদার্থগুলো আটকে গিয়ে একটি ক্লট ফর্মেশন হয়। তবে এইভাবে আমাদের রক্তনালীতে রক্ত জমাট বাঁধে। এখন পরীক্ষাতে তো ডিটেলসে লেখা যাবে না, পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখবো? তাহলে পরীক্ষায় আমরা আসলে প্রথমে যেটা লিখবো যে যখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত রক্তনালী দিয়ে অণুচক্রিকা বাতাসে বেরিয়ে আসে। অণুচক্রিকা যখন বাতাসে উন্মুক্ত হয়, বাতাসে উন্মুক্ত হওয়ার সাথে সাথে অণুচক্রিকাগুলো ফেটে যায়। অণুচক্রিকা যখন ফেটে যায় সেই বিভিন্ন অণুচক্রিকা এবং ক্ষতিগ্রস্ত টিস্যু থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয়। 2 নাম্বার, বিভিন্ন অণুচক্রিকা থেকে সেরোটোনিন নির্গত হয় যা রক্তবাহিকা সংকোচন করে। 3 নাম্বার, বিভিন্ন অণুচক্রিকা থেকে একটি রাসায়নিক পদার্থ নির্গত হয় যা হেপারিনকে নিষ্ক্রিয় করে। 4 নাম্বার প্রসেস আমরা বলবো যে এই যে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হলো, এই থ্রম্বোপ্লাস্টিন প্রথমে কি করে? এই থ্রম্বোপ্লাস্টিন প্রথমে প্রথমবিন সক্রিয়কারক তৈরির মাধ্যমে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে। এই থ্রম্বিন যে কাজটা করে যে দ্রবণীয় ফিব্রিনোজেনকে প্রথমে ফিব্রিন মনোমার থেকে ক্যালসিয়ামের উপস্থিতিতে ফিব্রিন পলিমার তৈরি হয়
এবং ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর ফিব্রিন পলিমারের মধ্যে ক্রস লিঙ্ক তৈরির মাধ্যমে ফিব্রিন জালক তৈরি করে। এই ফিব্রিন জালক যখন তৈরি হয় সেখানে রক্তের অন্যান্য উপাদান রক্তকণিকা, রক্ত, প্রোটিন এবং অন্যান্য পদার্থগুলো জট পাকিয়ে যায় এবং সেখানে একটি ক্লট ফর্মেশন হয়। এইভাবে স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত জমাট বাঁধতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। এই 4 থেকে 5 মিনিটটাকে বলা হয় ক্লটিং টাইম। এটি এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট যে মানুষের ক্লটিং টাইম কতক্ষণ, বা স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগে? 4 থেকে 5 মিনিট। এখন যখন আমাদের একটি ক্ষতিগ্রস্ত রক্তনালীতে যখন প্লাক তৈরির মাধ্যমে রক্ত জমাট বাঁধলো, যখন রক্ত জমাট বাঁধা শেষ হয় তখন এই যে রক্তনালীর যে ভিতরে আবরণী এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত ছিল, এই এন্ডোথেলিয়াম পুনর্গঠন শুরু হয়। যখন এন্ডোথেলিয়াম পুনর্গঠন শুরু হয় তখন এই যে ক্লট ফর্মেশন হয়েছিল, এই ফাইব্রিন জালককে ধ্বংস করতে হয়। ফাইব্রিন জালক কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়? ফাইব্রিন জালককে ধ্বংসের প্রক্রিয়াকে বলা হয় ফিব্রিনোলাইসিস। এই ফিব্রিনোলাইসিসটা হয় প্লাজমিনোজেনের মাধ্যমে। প্লাজমিনোজেন এক ধরনের নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিন যেটা লিভার থেকে তৈরি হয়। এই প্লাজমিনোজেন থেকে প্লাজমিন উৎপন্ন হয় টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের মাধ্যমে। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর নিষ্ক্রিয় প্লাজমিনোজেনকে সক্রিয় প্লাজমিনে কনভার্ট করে। এই প্লাজমিন কি করে? এই যে রক্তনালীর ভিতরে যে ফিব্রিন জালক তৈরি হয়েছিল সেই ফিব্রিন জালককে ধ্বংস করে। এই ফিব্রিন জালক ধ্বংসের প্রক্রিয়ার নাম হচ্ছে ফিব্রিনোলাইসিস। যদি এটা না হতো তাহলে কি হতো? এখানে যদি প্লাক ফর্মেশন হয়ে যেত তো এই পাশে যে কোষগুলো থাকতো সেই কোষগুলো রক্ত সাপ্লাই পেত না। কোষগুলো যখন রক্ত সাপ্লাই না পাতো তখন কোষগুলো কি হতো? কোষগুলো পুষ্টি হয়ে মারা যেত। এই যে কোষগুলো পুষ্টি হয়ে মারা যেত এটাকে বলা হয় নেক্রোসিস। আমরা জানি পুষ্টিভাবে যে কোষ মারা যায় সেই মারা যাওয়ার প্রসেসের নাম কি? সেই মারা যাওয়ার প্রসেসের নাম হচ্ছে নেক্রোসিস। আরেকটি পদ্ধতি রয়েছে কোষ মারা যাওয়ার, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। যাই হোক, এই দুইটা নেক্রোসিস অ্যাপোপ্টোসিস কিভাবে হয় এটা নিয়ে আমাদের সেল ডিভিশন অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। আশা করি তোমরা বিষয়টি জানো, তাই এখানে আর ডিটেলস আলোচনায় গেলাম না। ধন্যবাদ। তাহলে আমরা এতক্ষণে জানলাম কিভাবে রক্ত জমাট বাঁধে। বিষয়টি এইচএসসি লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি যাতে তোমাদের বিষয়টি বুঝতে সুবিধা হয়। কিন্তু পরীক্ষায় লেখার জন্য আজমল স্যারের বইতে যে ছকটি দেওয়া আছে, যদিও ছকে একটু ভুল আছে। ফিব্রিন মনোমার থেকে ফিব্রিন পলিমার হবে, পলিমার থেকে জালক তৈরি হবে। এই ছকটা লিখে দিলে মোটামুটি মার্কস পাওয়া যাবে। কিন্তু বিষয়টা আলোচনা করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি বুঝতে পেরেছ এবং মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।